যে একদিনের জন্য সরকারকে শান্তিতে থাকতে দেব না, ৫ বছর সরকার চালাতে দেব না, এই কথাগুলো উনি বলছেন। মানে আমার বক্তব্যটা হলো যে সরকারের মাত্র ৫ মাস বোধহয় এখন চলছে, শেষও হয়নি। মানে ঠিক এই সময়ের মধ্যে এই ধরনের বক্তব্য দেয়ার মতো পরিস্থিতি হলো কিনা? হলে কিভাবে হলো? মানে এমন কি রোল এই বিরোধী দল বলতে আমাদের এখানে আলোচক হিসাবে বিরোধী দলের বলতে মোস্তাফিজ আছে এবং জামাতও বিরোধী দল। মানে এমন কি ঘটলো বা এমন কি বক্তব্য রাখলো যেটার থেকে ফখরুল ইসলাম সাহেব এই অভিযোগটা উত্থাপন করলেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকেও শুভেচ্ছা জানাই যে আপনি নিজেও একজন আলোচক ছিলেন এবং এখন আপনি হোস্ট হয়েছেন। আপনার এই ক্যারিয়ারের প্রতি আমার শুভেচ্ছা থাকলো। আশা করি এই যাত্রায়ও আপনি সফল হবেন, যেমনিভাবে আপনি একজন সফল আলোচক, একই সাথে একজন আইনজীবী। আমার যে বক্তব্য শোনেন, এই মুহূর্তে যারা আসলে অপোজিশনে রয়েছে তাদেরকে মানুষ অপোজিশন হিসেবে ওই অর্থে মানতে পারতেছে না। তাদের কাছ থেকে দেশের জনগণ অনেক কিছু প্রত্যাশা করেছিল। যদিও অনেকে এনসিপির যে ৬ জন সংসদে আছে তাদের নিয়ে প্রশংসা করে, তবে এই প্রশংসা আবার জামাতের অন্তর্জালার কারণ। জামাতের এমপিদের সংসদে যে ভূমিকা, সেটি অত্যন্ত দুর্বল ভূমিকা। আমি মনে করি জাতীয় পার্টির এমপিরা যেভাবে ভূমিকা রাখতে পারতেন, জামাতের এমপিরা তার থেকেও দুর্বলভাবে নিজেদেরকে তুলে ধরছে, যে কারণে জামাতকে দেশের মানুষ বিরোধী দল হিসেবে মনে করতে পারছে না। দেখেন, আরেকটি বিষয় হলো যে জামাতের আমির তিনি কিন্তু সংসদে বলেছেন যে আমরা সংসদে যে আলোচনা করব, সংসদের আলোচনা আর বাইরের আলোচনা আমাদের ভিন্ন রকম হতে হবে। বাইরে আমরা অনেক কথা বলবো, কিন্তু সেটা আবার সংসদে আলোচনা করব না। নিশ্চয়ই আমাদের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সেটি বললেন যে আপনারা সংসদে আসেন, আমরা আলোচনা করি, কথা বলি। কিন্তু সংসদে আপনি মিষ্টি ভাষায় কথা বলবেন, আপনি এরকম একটা ভান করবেন যে আপনি মনে হয় মাছ উল্টিয়েও খাইতে পারেন না। আচ্ছা, আমি মাঝখানে কিন্তু মাঝখানে আমি একটা প্রশ্ন করি। আপনি বলছেন মানে জামাত পার্টিকুলার জামাতের কথা বলেন বিরোধী দল হিসাবে তাদেরকে মানুষ গ্রহণ করতেছে না, এটা একটা কথা বলছেন। আরেকটা বললেন জাতীয় পার্টির চেয়েও তাদের অবস্থা খারাপ, মানে জাতীয় পার্টি যেভাবে ছিল। কিন্তু আপনি আমি আমরা বোধহয় সবাই মানে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি কিন্তু গৃহপালিত জাতীয় বিরোধী দল বলতাম, বা আপনারাও বলতেন বিরোধী দল, মানে গৃহপালিত বিরোধী দল। পাশাপাশি জামাতকে বিরোধী দল হিসেবে মানতে চাচ্ছে না মানুষ। এই মানুষগুলো কারা? কারণ আমরা যদি সাধারণ দেশের জনগণকে ধরি, তাহলে এই জনগণের ভিতরে কোন মানুষগুলো তাদেরকে একসেপ্ট করছে? কারণ বিএনপির লোক আছে, আওয়ামী লীগের লোক আছে, জাতীয় পার্টির লোক আছে, এনসিপির লোক আছে, জামাতের লোক আছে। জামাতের লোক জামাতের সমর্থন করবে, তাহলে কোন মানুষগুলো তাদেরকে? আচ্ছা, শোনেন, জামাতের লোক বলতে যারা জামাতের কর্মী তারা না, দলের বাইরেও আহ, একটা অংশ থাকে যারা প্রকৃতপক্ষে সম্ভাবনা দেখে একটা দলকে ভোট দেয়। নির্বাচনের আগে মানুষ মনে করেছিল যে এদেশের শিক্ষিত মানুষ জামাত এবং শিবির করে এবং তারা ভালো ডিবেট করতে পারে, তারা এদেশের সংবিধান আইন সম্পর্কে ভালো জানে। সেই বিশ্বাস আমার কাছে মনে হয় আপনারও ছিল। কিন্তু জাতীয় সংসদে তাদের যে দুর্বল ভূমিকা, আমি সেটাই বলেছি যে আইন সংবিধান এটি নিয়ে জাতীয় পার্টির এমপিদের যে ধরনের জ্ঞান ছিল, জামাতের এমপিদের তার ধারে কাছেও নাই। আমি সেটাই বলেছি। এই জন্য জামাতের কাছ থেকে মানুষের যে প্রত্যাশা পূরণ হচ্ছে না। তো যে সময় আসলে একটি শক্তিশালী বিরোধী দল বাংলাদেশে থাকবে না, সে সময় কিন্তু গণতন্ত্রের জন্য হুমকি হবে, ক্ষতি হবে। যে কারণে যে দল প্রকৃতপক্ষে রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্রের পরিবর্তন এবং একই সাথে গণ অভ্যুত্থানের যে আহ, শক্তি, সেই শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। আমার কাছে মনে হয় এক্ষেত্রে এখনও পর্যন্ত আজ অবধি জামাত ইসলামের যে পারফরমেন্স, এটাকে আমি 10-এর মধ্যে আমি মানে 3-এর বেশি দিতে পারছি না। হ্যাঁ, এনসিপি ভালো করছে, আমি আগেই বলেছি যে এনসিপির এমপি তারা সংখ্যায় খুব কম, কিন্তু সংসদে তারা ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঠিক একইভাবে যদি জামাত ইসলাম রাখতে পারত,
তাহলে এই বিরোধী দলকে মানুষ আওয়ামী লীগের বলা যায় যে ওই রকম একটি বিরোধী দল হিসেবে মনে করত। এখন আমাদের বিএনপি সংগ্রামী মহাসচিব যে কথা তিনি শুরুতে বলেছেন, আজকের এই আলোচনার বিষয়বস্তু যদি আরেকবার আমাকে স্মরণ করিয়ে দেন, আমি ভুল যদি না করি। হ্যাঁ, মানে বিরোধী নেতারা হাসিনার ভাষায় কথা এক্স্যাক্টলি। বলছেন। তো আমি এটি মনে ছিল, তারপরে আমি শিওর হলাম। দেখেন, শেখ হাসিনা যে ভাষায় মানে কথা বলতো, তাই না? এদেশের যারা অপোজিশনে ছিল বা যারা মজলুম ছিল তাদেরকে তিনি একদমই গুরুত্ব দিতেন না। ঠিক এই মুহূর্তে জামাত ইসলাম তারা ইতিহাসের সবথেকে বেশি তারা আসন পেয়েছে। এই বিরোধী দল হওয়ার পরেই তারা সরকারি দলের সাথে জুলুম শুরু করেছে এবং রাষ্ট্র পুনর্গঠনের পথে অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা তুচ্ছ তাচ্ছিল্য করা, নানানভাবে হুমকি দেওয়া, এমনকি সর্বশেষ তারা নিজেদেরকে জুলাই গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে দাবি করছে। নিশ্চয়ই আপনি শুনেছেন যে সর্বশেষ তারা যে প্রোগ্রাম করলো সেখানে জামাতের একজন এমপি শফিকুল ইসলাম মাসুদ সাহেব তিনি বলেছেন যে জামাত এবং শিবির জুলাই গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড। আমি জানি না আমাদের এনসিপির যারা নেতৃবৃন্দ আছে তারা এই বক্তব্য শুনেছি কিনা, অবশ্যই শোনার কথা, কিন্তু তাদের মুখ থেকে কোনো প্রতিবাদ আমরা শুনি নাই। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে যে সময় মাহফুজ আলমকে দেশের বাইরে নিয়ে গিয়ে মাস্টার মাইন্ড হিসেবে তার পরিচয় করিয়ে দিয়েছিলেন, সেই সময় সর্বপ্রথম সবার আগে প্রতিবাদ জানিয়েছিল জামাতের আমির। তিনি বলেছিলেন যে কোনো ব্যক্তিকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেওয়া মানে অন্যদের অবদানকে খাটো করা। সেই জামাত আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পথেই তো হাঁটছে। তারা প্রতিবাদ জানাইলো, আবার তারা এখন নিজেদেরকে মাস্টার মাইন্ড হিসেবে দাবি করছে। তাদের যে ছাত্র নেতৃবৃন্দ সাদিক কেমরা তারা বলছে যে আমরা পলিসি মেকিং করেছিলাম। মানে এমন একটা অবস্থা সৃষ্টি করেছে যে নাহিদ ইসলামরা মনে হয় রাশেদ একটু থামান, জামাত মানে শিবিরের দ্বারা ওই সময় পরিচালিত আপনার এই হয়েছে। কথাটা থেকে আমি আপনার কাছে আবার ফিরবো। তার আগে আমি এই বিষয়টা ধরে আমি একটু মুস্তাফিজ এর কাছে যেতে চাই। আমার বক্তব্য শেষ হয়নি, আমি 1 মিনিটে শেষ করি। আচ্ছা, ঠিক আছে, করে। তো যেহেতু জামাতের যে আচরণ, হুমকি, গালিগালাজ এবং গালিগালাজকে এক ধরনের প্যাট্রোনাইজ করা, যেমন এর আগে জামাতের আমির নিজেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি যে ভাষায় কথা বলেছিল তার সহধর্মিণী এবং কন্যাকে নিয়ে, এরপরে তিনি নাসিরুদ্দিন পাটোয়ারিকে ইঙ্গিত করে জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে এই ধরনের ঘৃণ্য বক্তব্য যারা মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবারকে নিয়ে দিবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তিনি জানিয়েছিলেন। সেই জামাতের আমির এখন নাসিরুদ্দিন পাটোয়ারিকে পাশে বসিয়ে তিনি তার প্রশংসা করছেন। মানে কি, নাসিরুদ্দিন পাটোয়ারি তুমি যা বলতেছো করতেছো বলো। নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্যগুলো যদি আপনি দেখেন, সে মন্ত্রীদেরকে তুই তুকারি করে মানে এমন ভাষায় কথা বলেছে যেগুলো আসলে এখানে রিপিট করার যোগ্য না। এবং সর্বশেষ বিএনপি সংগ্রামী মহাসচিবকে নিয়ে যে মন্তব্য করেছে আপনিও জানেন আমিও জানি, নতুন করে আর না বলি। তো এরপরে বলেন যে রাজনৈতিক যে সংস্কৃতি, আপনি নিশ্চয়ই আমাদের বয়সে ছিলেন, আমি দেখেছেন, আপনাদের তাই না? শেষ করি, লাইনটা শেষ করি। আর এখনকার যে সংস্কৃতি, আমার কাছে মনে হয় যে গণঅভ্যুত্থানের পরে আমাদের রাজনৈতিক সংস্কৃতি যেভাবে উন্নত হওয়া দরকার ছিল, বরং আমরা লক্ষ্য করছি বিপরীত অ্যাঙ্গেলে বরং আরও খারাপ হয়েছে। আমাদের ভাষা, আমাদের আচরণ, আমাদের হুমকি, আমাদের অসহযোগিতা, আমাদের নগ্নতা, সেটা আওয়ামী লীগকেও অনেক সময় হার মানাচ্ছে। কারো কারো ভাষা, কারো কারো বাক্য, কারো কারো হুমকি। এই জন্য আজকে বিএনপির মহাসচিব এই কথা বলেছেন যে আপনাদের কারো কারো ভাষা ঠিক শেখ হাসিনার মতন। শেখ হাসিনা যেভাবে জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদেরকে রাজাকারের বাচ্চা বলল, আর এখন আপনারা যে ধরনের কথা বলছেন, আপনারা একটু চিন্তা করেন তো। আপনারা বলছেন শব্দের বিপরীতে শব্দ। এনসিপির অনেকে দেখলাম ফেসবুকে লিখেছে যে ঠিক আছে নাসিরুদ্দিন পাটোয়ারি সে শব্দ বোমা ছাড়তেছে, আপনারাও এইভাবে আপনারা শব্দ বোমা ছাড়েন। আমি দেখেছি তারা লিখতেছে। আমার প্রশ্ন হলো, শেখ হাসিনার এই গালির কারণে যদি বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান হয়ে যায়, তাহলে আপনি বলেন যে আপনি প্রত্যেকটা জেলায় যাচ্ছেন, আপনি ওই এলাকার মন্ত্রীদেরকে এমপিদেরকে গালিগালাজ করতেছেন, তাহলে এই যে ওই এলাকার যারা ভোটার বা সমর্থক তারা সংক্ষুব্ধ হওয়া কি স্বাভাবিক নয়? রাইট, আমি আপনার কাছে আবার আসবো। আমি ঠিক এই জায়গাটা থেকে শুরু করতে চাই। আচ্ছা মোস্তাফিজ, আপনি দেখেন কতগুলা অভিযোগ উনি করেছেন। 1 নম্বর, আপনারা আওয়ামী লীগের মতো আচরণ করছেন,
এবং কোন জায়গায় আওয়ামী লীগকে ছাড়িয়ে যাচ্ছে। আমার সব অভিযোগ কিন্তু তাদেরকে নিয়ে না, আমি কিন্তু না, আগেই না, সেটা তাদেরকে ঠিক আছে। বলেছি যে তাদের আপনারা ভূমিকাও বলতে আমি গুরুত্বপূর্ণ আছে। সার্বিকভাবে আমি টোটাল। জামাতকে নিয়ে বলেছি। তারপরে ধরেন বাক স্বাধীনতা থাকুক বা রাজনৈতিক বক্তব্য দেন, সেখানে তো একটা সীমাবদ্ধতা থাকবে শব্দ প্রয়োগের, ভাষা প্রয়োগের। যেমন নাসিরউদ্দিন নিয়ে কিছু অভিযোগ উনি উত্থাপন করলেন, খুব খারাপ ভাষায় কথা বলে, তুই তুকারি করে কথা বলে। এই সব কিছু মিলে আপনি এর পরিপ্রেক্ষিতে কি বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। আমার সমালোচক যিনি আছেন এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এখানে দেখেন, কথাটা খুবই সিম্পল। যেটা উনি বলছেন, আমার কথাটাও সেটাই, যে ভাষাগত জায়গায় আমার সমালোচক রাশেদ নতুন একটা দায়িত্বশীল পদে দায়িত্ব পেয়েছেন, সেজন্য তাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু জুলাইয়ের সময় বা তার আগে তিনি একটা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তো সেই জায়গা থেকে বিএনপিকে তিনি এখন যতটা ধারণ করেন, তখন আসলে ততটা ধারণ করতেন কিনা সেটাও একটা ব্যাপার। এবং এখন ধারণ করার পরে তার যে বক্তব্যগুলো আসছে, সেটাও তো আসলে রাজনৈতিকভাবে অনেকেই বলছে যে এটা আসলে ওই নাসরুদ্দিন পাটোয়ারি টাইপের বক্তব্য হচ্ছে। তো প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে মানে প্রধানমন্ত্রীর ভাষা কি তাহলে এরকম? মানে তাহলে কি আমরা জাতীয়ভাবে এটা মনে করে নিব না কি যে এই রাশেদের বক্তব্যগুলোই প্রধানমন্ত্রীর বক্তব্য, উনি না বলে হয়তোবা রাশেদকে দিয়ে বলাচ্ছেন। প্রত্যেকের রাজনৈতিক জায়গা থেকে কিছু, কিছু আইডিওলজি থাকে, বক্তব্যের প্যাটার্ন থাকে। এবং আ উনি যে আমি যেটা বললাম, মানে কেন বললাম যে উনি এখন অনেক বিএনপি হয়ে গেছেন। তো উনি যখন বিএনপিতে ছিলেন না, যে ১৭ বছরের কথা আমি বলছি, সেই ১৭ বছরে বিএনপিকে এমন কোনো আজে-বাজে কথা নাই, বলা হইতো না। অশ্রাব্য ভাষায় গালি দেয়া হতো, সংসদে আজে-বাজে কথা বলা হতো। তারেক রহমানকে এই যে, যে চুপ্পুকে তারা বসিয়ে রেখেছেন এখনো সযত্নে লালন-পালন করছেন। সেই চুপ্পু নিজে হচ্ছে যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে খাম্বা তারেক বলতেন। তারপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে বলতেন যে পাকিস্তানের চর। বেগম খালেদা জিয়াকে নিয়ে যেসব কথা বলতেন সেগুলো আমি অন লাইভ বলতেও পারছি না। এবং আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা ছিল, ওই যে টাকলা মুরাদ একটা এমপি ছিলেন না? আ তথ্য প্রতিমন্ত্রী সম্ভবত। তো এরা এত আজে-বাজে কথাবার্তা বলতেন, তখন আমার এই যে সমালোচক রাশেদদের মনের যে আগুন, মনের যে রাগ, বা ছাত্রদলের ভাইদের যে এখন যে শরীরের ভেতরকার আগুন, সেটা তখন কই ছিল? মানে এখন যে তাদের এত রাগ, মানে একদম মেরে ফেলবে, কেটে ফেলবে, কাউকে একদম মানে ঘোষণা দিয়ে দিচ্ছে যে তোমাদেরকে দে নাসিরকে ছাড়া আসো, দেখি আমি তোমাদের প্রোটেকশন দেখব। বা হামলা করা যায়, এগুলো একজনের চোখ তুলে ফেললো। মানে আলিফ নামের যে ছেলেটা, তাকে চোখটা অন্ধ করে ফেললো। তাদের যুক্তি একটাই, যে এই যে এরকম রাজনৈতিক বক্তব্য এরকম কথাই বলছে, আমার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এরকম কথা বলছে, আমি তো সহ্য করতে পারছি না। আমি এখন আপনাদের চোখ অন্ধ করে দিতে হবে। আপনারা হয় থামেন, নাইলে চোখ অন্ধ হবেন, আপনারা মরবেন। এর বেশি তো আসলে সুযোগ নাই। তো আমার কথা, ১৭ বছর ধরে তাহলে আপনাদের এই ক্ষমতাটা কই ছিল? আপনাদের ওয়ার্ডে, ওয়ার্ডে এত নেতাকর্মী, এই যে এখনকার এই যে এত রাশেদ, যারা নতুন করে বিএনপিতে একদম সক্রিয়, কঠোর, প্রভাবশালী নেতা হয়ে উঠছেন, আপনাদের এই আগুনগুলা কই ছিল ১৭ বছরে? ১৭ বছরে আমরা দেখি নাই যে একটা আওয়ামী লীগের কোনো নেতাকে ফুলের টক আপনারা দিতে পারছেন। পলায়, পলায় থাকতেন। আপনারা এই বিভিন্ন চরে, বিভিন্ন বনে বাজারে পলায়, পলায় থাকতেন। মানবেতর জীবনযাপন করতেন যারা তৃণমূলের। আর যারা হনু টাইপের নেতা, তারা তো বিদেশ, কেউ লন্ডন, কেউ শিলং, কেউ অমুক-তমুক দেশে তো নিজেদের সেফটি সিকিউরিটি এনশিওর করে ছেলে-মেয়েকে পড়াশোনা করার ব্যবস্থা করে দিয়ে সেটা তারা মেইনটেইন করত। কিন্তু এই যে তাদের এই যে এখন নতুন করে গজায় ওঠা যেসব নেতারা হইছে, এবং তারা যে বারবার রাজনৈতিক শিষ্টাচার শিখাচ্ছে, তাদের সেই সময়কার ওই জায়গাটা কই ছিল? এখন নতুন, নতুন ক্ষমতা এসে খুব মানে ক্ষমতার এখন গরম হয়ে গেছে। ৬ মাসের মধ্যে এখন সব খুব মানে গরম দেখাচ্ছে। এই গরমের রাজনীতি যদি করতে চায়, মানে আমার সমস্যাটা কোথায় দেখেন? আমি বলছি যে এই যে সারা দেশে ভুতুড়ে বিদ্যুৎ বিল আসছে। আজকে একটু আগে আমি দেখলাম যে সেই মন্ত্রণালয় থেকে, সেই দপ্তর থেকে একটা বিজ্ঞপ্তিও দিছে যে রাজনৈতিক নেতারা এইসব ভুল মিথ্যা দিচ্ছে। আপনি যে এই যারা টিভিতে দেখছে, আপনি কমেন্ট সেকশনগুলো একটু বললেন যে আসলে আপনারা পাচ্ছেন কিনা? আমরা মাঠে তো জরিপ করতে যাচ্ছি। সেখানে তো দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জায়গায় এরকম ভুতুড়ে বিল আসছে। গ্যাস নাই, গ্যাসের তীব্র সংকট, বাসাবাড়িতে রান্না-বান্না হচ্ছে না। এগুলো তো বাংলাদেশের মানুষ ফেস করতেছে। মানে গ্যাসের যারা সিলিন্ডার গ্যাসের গাড়িতে চলাচল করছে, তারা গাড়ি মানে গ্যাস ভরতে পারছে না। তেলের দাম বেড়ে গেছে। তারপরে আপনার এখন নতুন করে যেই সংকটটা তৈরি করা হচ্ছে, এটা নিয়ে একটা সিন্ডিকেট করে দেখা যাবে যে গ্যাসের দাম বাড়ায় ফেলতেছে। তো এই সমস্যাগুলো যখন আমরা সম্মুখীন হই, এটা যখন আমার যেকোনো ধরেন যশোরে গেলাম বা আমি সিরাজগঞ্জে গেলাম, সেখানকার এলাকার স্থানীয় নেতারা এই জাতীয় সমস্যাগুলোর সাথে
যখন তাদের সমস্যাগুলো আমাদেরকে বলতে বলছে, তো সেটাকে আমরা অ্যাড্রেস করব না? আমি হয়তো সুন্দর করে সাবলীল ভদ্র ভাষায় কথা বলছি, আরেকটা নেতা তো ধরেন তার মতো করে বলবে, চাঁদাবাজকে চাঁদাবাজ বলবে, চোরকে চোর বলবে, গডফাদারকে গডফাদার বলবে। ঠিক আছে, এইটা যখন বলে হ্যাঁ। তখন তাদের গাজালা না করে। আমি বলি তখন ধরেন এই মুহূর্তে পার্লামেন্ট নাই, আবার পার্লামেন্ট বসবে। এই যে পার্লামেন্ট নাই আবার পার্লামেন্ট বসবে, এর মাঝখানের যে সময়টা, এই সময়টা যেমন ধরেন এই যে গ্যাসের বিল বাড়ছে বা বিদ্যুৎ বিল বাড়া নিয়ে যে আলোচনা, এগুলো যদি ভৌতিক বিল হয় কিংবা সরকার যদি গায়ের জোরে বাড়ায় থাকে, সেটা কি কোনো ফোরাম নাই আপনাদের আলোচনা করার? মানে বিদ্যুৎ মন্ত্রীর সাথে দেখা করে যে ভাই আপনি যে বিদ্যুৎ বিলটা বাড়াইলেন কোন লজিকে, কি যুক্তি? এই যে আমরা তো এবং এই সেই আলোচনাটা আমি বলছি মন্ত্রীর সাথে কি বসার সুযোগ নাই? মানে পার্লামেন্ট যখন বসবে তখন পার্লামেন্টে আলোচনা করলেন, কিন্তু পার্লামেন্টের বাইরে কি মন্ত্রীদের সাথে বসে সেটা আলোচনা করা যায় না? তারপরে বাইরে এসে প্রতিবেদন দিতে পারেন না যে আমরা গেছিলাম, উনি যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেন নাই এবং সুতরাং আমরা এই জন্য আন্দোলন করি আপনি বিদ্যুৎ বিল কম। তারা তো সেই রকম কোনো রাস্তার খোলা রাখছে না। আপনি সংসদের বাইরে তারা এইরকম কোনো আলাপ আলোচনা করার জন্য তাদের ব্যক্তিগতভাবে কোনো সময় নেই। মানে এই আলোচনাগুলোর জন্য আমরা চেষ্টা করেও পারছি না। যখন আমরা দলীয় জায়গা থেকে বিবৃতি দিচ্ছি, এটা তো ধরেন আমরা বিএনপিকে খারাপ চেয়ে বলতেছি না। একটা দলের থেকে যখন একটা প্রেস রিলিজ আসছে এই সমস্যা কেন্দ্রিক, সেটাকে অ্যাড্রেস করে তো তারা জিনিসটাকে দেখতে পারে। তখন উল্টা যদি আপনি সেই মন্ত্রণালয় থেকে বা সেই সেক্টর থেকে যখন পাল্টা আরেকটা বিবৃতি দেয় যে এটা আসলে মিথ্যা প্রোপাগান্ডা, তাইলে আপনি কি বলবেন? মানে সেখানে কি আর কোনো আলোচনার জায়গা থাকে? যখন আপনার দেয়া বক্তব্য যেটা সাধারণ মানুষজন প্রতিনিয়ত ফেস করছে, সেটাকে আপনি বলছেন যে এটা একটা প্রোপাগান্ডা, একটা মিথ্যা ইনফরমেশন। তো সেটাখানে আপনি আলাপ আলোচনা কতদূর চালাবেন? আচ্ছা, এবং এই কথাগুলো যখন আপনি মানে জনগণের কথাগুলো আপনি বলছেন, কঠোর ভাষায় তো আপনার বলতে হবে। কারণ তাদের তো চামড়া আসলে এই ৬-৭ মাসে গন্ডারের চামড়া হয়ে গেছে। আপনার কঠোর ভাষায় বললেও তাদের আসলে গায়ে লাগছে না। আচ্ছা, গায়ে না লেগে উল্টা ধরেন নিজেদের মতো করে বিবৃতি দিচ্ছে, নিজেদের কোনো বার্তা দিচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছে যে, "না, এত কঠোর কেন বলবে? আমরা তো ১৭ বছর ক্ষমতার বাইরে ছিলাম। ৬ মাসের মাথায় কেন আমাদেরকে নামাই দিতে চাইবে? ঠিক আছে। আমাদেরকে আরো আদর যত্ন করে লালন পালন করে আরো ১৭ বছর আমাদেরকে ধারণ করেন।" মোস্তাফিজ আপনার কাছে আমি আসবো। এখন আমি একটু আবার রাশেদ খানের কাছে আসছি। আপনি যেহেতু আপনাকে আমি খুব ব্যক্তিগতভাবে ভালো চিনি, টক শো করেছি, আপনি একটা উদ্যমী মানুষ এবং আপনি এখন প্রধানমন্ত্রীর খুব কাছের মানুষ। দুটো অভিযোগ তার মোস্তাফিজ বলতেছিলেন কতগুলা বিষয়, ৩টা বিষয় আমি উপস্থাপন করব, আপনি ধাপে ধাপে। আচ্ছা, আমার মনে হয় আমি তার কথাগুলো নোট করেছি, আমি বলি। তারপর আমি একটু বলে দিই, সুবিধা হবে। ১৭ বছর কোথায় ছিলেন, হুম, এর অর্থটা দাঁড়ায় যে পাওয়ারে নোট যাওয়ার করা পর আছে। প্রশাসন পেলেই ক্ষমতাধর হয় কিনা। ২, নাসিরুদ্দিনের যে গালাগালির কথাটা বললো, এই নাসিরুদ্দিনের যদি গালাগালি হয়ে থাকে কোনো আইনি বিধান আছে কিনা তার বিরুদ্ধে অ্যাকশন নেয়ার, যদি আইনি বিধান থাকে নেওয়া হচ্ছে না কেন। ৩ নম্বর বলতেছি, বিদ্যুতের যে দাম বা দ্রব্যমূল্যের যে দাম, সে ব্যাপারে কনসার্ন যে মন্ত্রী বা তাদের সাথে দেখা করার সুযোগ পাচ্ছে না বলে সাইফ অভিযোগ করছে। Okay. আপনি যেহেতু প্রধানমন্ত্রীর খুব কাছের লোক, ঠিক আছে। আপনার কাছে প্রস্তাব থাকবেই, আপনি উত্তর দিবেন এবং সমাধান ওনারা দিবেন। যাতে দেখা করতে পারে ব্যবস্থা সেই ব্যবস্থা উপস্থাপন করে করব। সেই ব্যবস্থাটা করবেন। আচ্ছা শোনেন, বলুন। আমি যতটুকু সাহেব মোস্তাফিজকে চিনি, তিনি কিন্তু বিএনপি পরিবারের একজন লোক। মানে তার বাবা পরিবার, তারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। এমনকি তার বাবা রুহুল কবির রিজভী সাহেবের সাথে রাজনীতি করতেন। এখন তিনি বিএনপি করতে চাননি, তিনি এখন এনসিপি করতেছেন। এখন তিনি প্রশ্ন তুলেছেন যে ১৭ বছর আসলে কোথায় ছিল? লুকিয়ে, পালিয়ে, লন্ডনে, শ্রীলঙ্গে নানান কথাবার্তা বলেছে। আমার কথা, আপনি কোথায় ছিলেন? আপনি ২০১৮ সালে আমাদের সাথে কোটা সংস্কার আন্দোলন করেছিলেন। তারপরে কিন্তু হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে যে আন্দোলন হয়েছে, আপনাকে আমরা দেখি নাই। আপনি যদি আমাদের সাথে থাকতেন তাহলে আপনার মতন আপনাকে দেখে আরও ১০ জন অনুপ্রাণিত হতো, তাই না? তখন কিন্তু সংখ্যাটা বাড়তো। আমি এই কথাগুলো বলতাম না, যেহেতু তিনি আমাকে দিয়ে শুরু করেছেন। সুতরাং সেটার কাউন্টার হিসেবে আমি তার কাছে প্রশ্ন করলাম যে ১৭ বছর আপনি কোথায় ছিলেন? আপনি যদি আমার প্রশ্নের আমি 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 শেষ করি আমি আমি না, যেটা বলেছি যে ১৭ বছরের আপনাদের এই হিটটা কই ছিল যখন আপনাদেরকে আমি সেই উত্তর দেব। আমি আপনার কথাগুলো, আপনি যদি ১৭ বছর বিএনপিতে ছিলেন না, আমি আপনার কথাগুলো প্রশ্নটা নোট বুঝে করেছি, উত্তর দিলে আপনাকে আমার অনুরোধ করব ভালো। নোট করেন। হ্যাঁ, ১৭ বছর বিএনপি রাজপথে ছিল বলেই আন্দোলনের ধারাবাহিকতা বাংলাদেশে ছিল। দেখেন, অনেকে বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেবকে নিয়ে অনেকে সমালোচনা করে যে আহ, তিনি মাত্র ১০-১৫ জন কর্মী নিয়ে বিএনপির পল্টন কার্যালয়ের সামনে তিনি বসে আছেন শীতের মধ্যে চাদর মুড়ি দিয়ে। এটা একটা প্রতীকী মানুষকে সাহস জুগিয়েছে যে রুহুল কবির রিজভী সাহেব এইভাবে আছেন, আমরা কেন নাই? কিন্তু যারা নিজেদেরকে গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে দাবি করছে, তাদের কার্যালয়ে একটা তালা ঝুলছিল। এত এত মাস্টার মাইন্ড, এত এত সাহসী একজন তো যায় নাই, তাই না? তো সমালোচনা করলে তো অনেক কিছু করা যায়, ধান খেতে, পাট খেতে।
ঘুমাতে হয়েছে। আপনি একদিন ঘুমাইছেন? কারণ আপনি প্রতিবাদটা করেন নাই। আপনি ঘরে বসে খাইছেন, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছেন, আনন্দ করছেন, ফুর্তি করছেন। আর ছাত্রদল যুবদলের ছেলেরা তারা কেউ গুম হয়েছে, খুন হয়েছে, নখ তুলে নিয়েছে। এই যে আপনার আমাদের রাকিব সাহেব গণঅভ্যুত্থানের সময় দেখেন নাই তার হাতে কিভাবে পুড়ে গেছে, সম্ভবত তিনি ওইখান থেকে মানে সম্ভবত আমি এটা জানি না, বাট আপনি দেখেছেন যে পোড়া দাগ কী পরিমাণ তিনি মানে আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাই না? এরপরে আপনার ছাত্রদলের আরেকজন নেতা আমান সাহেব, আমি তাকে দেখেছিলাম যে সময় তাকে আসলে সেই আপনার 28 অক্টোবরের পরে গ্রেপ্তার করে তার নখগুলো তুলে নিয়েছিল। আমি নিজে সেই কাঁচা নখে হাত দিয়েছিলাম জামিনের পরে। তো অসংখ্য মানুষ সেই ইলিয়াস আলী সাহেবকে গুম করেছে, কত মানুষকে গুম করেছে, আয়না ঘরে রেখেছে, তাই না? জুলাই গণ অভ্যুত্থানের সময় আপনাকে খেয়াল রাখতে হবে, আবু সাইদ রংপুরে যেমনিভাবে শহীদ হয়েছে, চট্টগ্রামের ছাত্রদলের নেতা শহীদ হয়েছে ওয়াসিম। আপনি আপনার কতজন শহীদ হয়েছে এই সংখ্যাটা আমি বলতাম না, কতজন শহীদ হয়েছে আপনি যেভাবে আজকে হুমকি দিতেছেন, ধামকি দিতেছেন। আজকে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাসগুলো বিশ্লেষণ করেন, প্রত্যেকটা ইতিহাসে আপনি ছাত্রদল, যুবদল, বিএনপির নাম খুঁজে পাবেন। গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যারা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে, তারাই তো সংস্কারের দফাগুলো আগে দিয়েছে। আমাকে শেষ করতে দেন প্লিজ, তার কথাগুলো আমি উত্তর দিই, তারপর আপনি প্রশ্ন করেন। না, আমার সিকোয়েন্স নষ্ট হবে, আমার সিকোয়েন্স নষ্ট হবে, আমার কথা শেষ করি, আমার সিকোয়েন্স নষ্ট হবে। আমি শেষ করার পরে আপনি দয়া করে প্রশ্ন করবেন। আপনাকে প্রশ্ন করব আমি। হ্যাঁ, আমি সিকোয়েন্সটা শেষ করি না, আমার সিকোয়েন্স নষ্ট হবে। আমার কথা হলো, কাউকে কটাক্ষ করতে নেই। গণ অভ্যুত্থানে আপনারও ভূমিকা আছে, আমারও আছে, তাই না? সবাই তো গণ অভ্যুত্থানের শক্তি। আপনি যে সময় শুরুটা করলেন যে এক ফেসিবাদকে হটিয়ে আর এক ফেসিবাদকে ক্ষমতায় আনবো না, বিএনপির সাথে আপনি 1 থেকে 6 সরকারে ছিলেন না, তখন বিএনপি চাঁদাবাদ ছিল না, বিএনপি ফেসিবাদ ছিল না, ভাগ পাইছিলেন, এই জন্য চুপ ছিলেন, তাই তো? এরপরে আপনি একদম গণ অভ্যুত্থানের সময় পর্যন্ত বিএনপির সাথে আপনি আন্দোলনটা করেন নাই, করছেন তো নাকি? এমনকি আপনি নিজে আপনি 12 দলীয় জোটের ইফতার প্রোগ্রামে জামাতের আমির বলেছিল যে সুদূর লন্ডনে বসে জনাব তারেক রহমান আমাদের এই যুগপৎ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, বলছিলেন না? বলছিলেন তো যে আমাদের নেতা, বলছিলেন না? শুনছেন তো ভিডিও আপনি? তো আপনি হঠাৎ করে কি হলো, গণ অভ্যুত্থানের পরে বিএনপি আপনার চোখে খারাপ হয়ে গেল। আর আওয়ামী লীগ কি এমন মানে ভালো আপনার সাথে করলো, আপনি আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন? তো এগুলো তো নির্মম সত্য, তাই না? আচ্ছা, তিনি আজকে যে কথাগুলো বলছেন আমাকে নিয়ে, যে আপনি ওই সময় বিএনপিকে কতটা ধারণ করেছেন, এখন কেন এতটা ধারণ করছেন? আমি বিএনপি করি, ধারণ করব। আপনি যেভাবে এনসিপি করেন, এনসিপিকে ধারণ করেন, তাই না? আপনি তো আপনার পরিবার যে দল করে সেই দলে আপনি যান নাই। সুতরাং আপনি যে দল করতেছেন, ধারণ করতেছেন, আমি যে দল করতেছি আমাকেও ধারণ করতে হচ্ছে। আর জামাতের আমির নিজেই তো জাসদ ছাত্রলীগের নেতা ছিল। জাসদ ছাত্রলীগের নেতা যদি জামাতের আমির হইতে পারে, যেখানে গণ অধিকার পরিষদ বিএনপির সাথে যুগপৎ আন্দোলন ছিল, সেখানে রাশেদ খান কেন বিএনপি করতে পারবে না? নুরুল হক, নূর হাসান আল মামুন সহ তাদের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলোচনার ভিত্তিতে আমি বিএনপিতে যোগদান করেছি। আমি তো কোনো অপরাধ করি নাই। কিন্তু আপনাদের সাথে যে সকল নেতারা গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ একসময় করতো, শুধুমাত্র লোভের কারণে যে আপনাদের সাথে গেলে থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনা যাবে, কমিশন পাওয়া যাবে, বন্দরের উপদেষ্টা হওয়া যাবে, বিভিন্ন মিনিস্ট্রির ছাত্র উপদেষ্টা হওয়া যাবে, তাই না? ওই যে এপিএস এর কেলেঙ্কারি করা যাবে, মালপানি কামানো যাবে, তাই না? তো এই ধান্দার জন্য তো আপনাদের সাথে গিয়েছিল। কি নতুন বন্দোবস্ত? আপনি সাহেব মুস্তাফিজ নিজেই জামাতের একজন, শেষ করতে হবে এটা, আপনি সাহেব মুস্তাফিজ নিজে জামাতের একজন কট্টর সমালোচক। এই লাইনটা এক মিনিট শেষ করুন, এইটা তো শেষ করতে হবে। এক মিনিট টাইম দেন, ওই সময় আমি কিন্তু সময় পাচ্ছি আপনি না। সাহেব উনি মুস্তাফিজ প্রথমে অনেক নিজে সময় কথা বললেন। জামাতের একজন কট্টর সমালোচক ছিলেন, কিন্তু পরবর্তীতে জামাতের কাছ থেকে আসন ভাগ পেয়ে আপনি তো জামাতের হয়ে ইলেকশন করেছেন। এইটাই কি নতুন বন্দোবস্ত? জামাত যেখানে সারা বাংলাদেশে বন্দোবস্তের রাজনীতি করে, আর আপনাদের রাজনীতি ছিল নতুন বন্দোবস্ত। জামাতের সাথে গেলে নাকি আপনাদের পাপ হবে, জামাতের নেতৃত্বকে মানুষ গ্রহণ করবে না। কি এমন হলো, কি জাদু করলো যে আপনারা জামাতের নেতৃত্ব গ্রহণ করবেন? ভাই আচ্ছা, আমি বলি, আমি নোট করছি, আমি অ্যাড্রেস করি আগে। আমি আপনাকে যেটা বলি, অ্যাড্রেস করে যেটা বাদ যে আপনি বলেন না, মানে আমি ওর নোটগুলো মানে ওনার ঠিক আছে, জবাব দিবেন। আচ্ছা, আপনি জবাবটা দিবেন, তার আগে আমি একটা প্রশ্ন করে রাখি, যে এই যে কথাগুলো বললো, আপনার জন্য আন্দোলন বিএনপিও করেছে, আপনারাও করেছেন, এবং আইডিওলজিগতভাবে যদি দেখি তাহলে তো আপনারা মাঠে আন্দোলন করছেন আওয়ামী লীগের বিরুদ্ধে, তারাও করছে আওয়ামী লীগের বিরুদ্ধে। সেই হিসেবে আপনাদের ভিতরে যে বন্ধুত্বটা হওয়ার কথা ছিল, অর্থাৎ বিএনপি এবং এনসিপির সাথে যে বন্ধুত্বটা হওয়ার কথা ছিল, সেই বন্ধুত্বটা আমরা দেখতে পাচ্ছি না কেন? এখন আপনি এর উত্তর দিবেন, তার সাথে রাশেদের বক্তব্য যদি কিছু বলার থাকে বলেন। কারণ হচ্ছে ওই যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, যে পরিবর্তনগুলা ফ্যাসিবাদ কাঠামোর জন্য দরকার ছিল, সেটা আমরা
সেই জায়গাটা স্টিক আছে, তারা নাই, তারা ওই আগের সিস্টেমটাই ফিরে আনতে চায়, ওইটার মধ্যেই পাওয়ারটা এনজয় করতে চায়, স্ট্রাকচারটা এনজয় করতে চায়। এটা হচ্ছে মূল দূরত্বর জায়গাটা। দেখেন, আমার সমালোচক রাশেদ খান, উনি হচ্ছেন মানে উনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে ওনার আইকিউ লেভেলটা আসলে কতটুকু আসলে এটা আসলে জনগণ বিবেচনা করবেন। কারণ আমার প্রথমার্ধে আমি আসলে কি কথা বলেছি, কি প্রশ্নর জায়গাটা রেখেছি, উনি কি বুঝেছেন আমি আসলে বুঝলাম না। এখানে কিন্তু আমি একবারও বলিনি যে 17 বছর ধরে বিএনপির কোনো ত্যাগ তিতিক্ষা রাজনৈতিক কোনো জায়গা নেই, এটা কিন্তু আমি বলিনি। আমি বলেছিলাম সেটা যেটা প্রেক্ষিতে রাজনৈতিক ভাষা নাসরুদ্দিন আপনি আমাকে প্রশ্ন করেছেন যে নাসরুদ্দিনদের পাটোয়ারির ভাষা বা এটার জন্য আসলে এই যে এখন যে হামলা মামলা হচ্ছে বা এই যে আমাদের আলিফের চোখ উঠে গেল, এটা কি ঠিক হচ্ছে কিনা। ওনাদের যুক্তি এটা যে এই রাজনৈতিক বক্তব্যের কারণে। আমার কথাটা এটাই ছিল যে আপনারা এখন এই রাজনৈতিক সমালোচনাগুলো নিতে পারছেন না, আপনারা শরীরের গরম দেখিয়ে প্রতিপক্ষকে হামলা করছেন, ভিন্ন মতকে দমন করছেন। ঠিক 17 বছরে আপনাদের এই শরীরের গরম, এই রাগ, এই এগ্রেশনটা কোথায় ছিল যখন আপনাদের বিএনপির রাজনৈতিক দলকে নিয়ে প্রধানমন্ত্রীকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে, বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনাদেরকে নিয়ে এত আজে বাজে নোংরা আঘাত করা হতো, তখন এই মানে আপনাদের এগ্রেশনটা কই ছিল? সেটার জবাবে উনার ব্যাখ্যাটা শুনলে বোঝা যাবে আসলে প্রধানমন্ত্রী মানে রাজনৈতিক উপদেষ্টার আমি তো বলতে চেয়েছিলাম তিনি তো আপনাকে তারপরে দিচ্ছেন। পরবর্তীতে উনি ইতিহাস নিয়ে অনেক কথা বলছেন। দেখেন, রাজনৈতিক ইতিহাস এগুলা আজকে একটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আপনি একটা প্রথম আলোতে সাক্ষাৎকার দেখবেন, সেখানে অনেক ব্যাখ্যাই উনি দিয়ে ফেলেছেন যেটা নিয়ে ওনারা এতদিন ধরে বড়াই করতেন। প্রথমেই মানে শুরুতেই প্রথম অর্ধেই দেখা গেছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ওই যে সেনাপ্রধানের বাসায় যে যাওয়া, সেনা দপ্তরে যে যাওয়া, সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু তখন চলে গিয়েছিলেন। একটা পাওয়ার নেগোসিয়েশনের জায়গায় কিন্তু ছাত্রদেরকেও ডাকা হয়েছিল। এখানে উনি স্টেটমেন্ট দিয়েছিলেন, উনি প্রথম আলোতে আজকে স্টেটমেন্টও দিয়েছেন যে ছাত্ররা সেখানে আসেনি। ছাত্ররা এই পাওয়ারের অংশীদার ভাগাভাগি করছেন। ছাত্ররা জাতীয় সরকার গঠনের কথা বলেছিল, কিন্তু বিএনপি সেখানেও না করে দিয়ে এসেছিল যে জাতীয় সরকার গঠন করা হবে না, এবং ইন্টিম গভর্নমেন্টের ফরম্যাট, কারা কারা থাকবে, সেখানে কারা কারা কি হবে, সেটার একটা জাতীয় দলিল উনি আজকে তার এই যে সাক্ষাৎকার সেখানে উনি দিয়ে ফেলেছেন। তো এই জায়গা থেকে এতদিন তারা দাবি করতো যে ছাত্ররা সব লোক বসাইছে, ইন্টিম গভর্নমেন্ট বসাইছে, কেন জাতীয় সরকার করলো না, কেন চুপ্পুর কাছে শপথ নিল, এই সব কিছুর কেনর উত্তর বিএনপি যে ডে ওয়ান থেকে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছে, এটা আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের উত্তরে পেয়ে যাবেন। এবং অভ্যুত্থানে কার কি অবদান, এইগুলা নিয়ে যদি এখন রাশেদ খান আলাপ আলোচনা করতে যায়, তাহলে আমরা অনেক পুরানো আলোচনা করতে পারি। এই 18-19-এর যেসব কোটা সংস্কার, তারপরে আমাদের যেই রোড সেফটির যে মুভমেন্ট, এগুলোতে তাদের ভূমিকাও কিন্তু অনেক প্রশ্নবিদ্ধ। অনেক অভিযোগ আছে টাকা খেয়ে হচ্ছে যে তারা আমাদের সাথে বিট্রে করছে, তাদের সাথে আমরা অনেকে ছিলাম না কেন, এরকম অনেকগুলো এলিগেশন ছিল। গণ অধিকার পরিষদটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া বা তাদের সাথে একটা কোয়ালিটি ফোর্স না থাকার রিজন কিন্তু এটা যে তারা অলওয়েজ এই পাওয়ারের সাথে নেগোসিয়েশন করছে, তারা অমুকের টাকা খাইছে, তারা তমুকের সাথে নেগোসিয়েশন করছে। এবং এই যে জুলাই গণঅভ্যুত্থানে রাশেদ খান তার একটা কোনো ডকুমেন্ট দেখাক যে সে আছে, এখানে তার দলের যে প্রধান ছিলেন নুরুল হক নূর, তিনি নিজে হচ্ছে স্টেটমেন্ট দিছেন যে এই রাশেদ হচ্ছে যে এখানে জুলাই গণঅভ্যুত্থানে কোথাও ছিলেন না। তারপর তাদের আরেকজন, তাদের ছাত্র অধিকার পরিষদের আরেকজন ছিলেন জাবের মাহমুদ, উনি বলেছেন যে তার সাথে মানে নুরুল হক নূর গ্রেফতার হওয়ার পরে তার সাথে কোনো রকম যোগাযোগ করা যেত না, 22 তারিখের পরে বহুবার কল করেও তাকে পাওয়া যায়নি। তো এই অভিযোগগুলো তাদের তাদের আপনাদের ছাত্র অধিকার পরিষদের নেতা। আমি তো বিএনপির সাথে আছি, তো সেটা তো আপনি কি না আপনি তাইলে আপনি হয়তো বা অভ্যুত্থানের সময় বিএনপির গুপ্ত হিসেবে মানে গণ অধিকারে ছিলেন, বিএনপির গুপ্ত হিসেবে ছিলাম। তো আপনি বলেন জাবের মাহমুদকে, আপনার যে দলে গুপ্ত হিসেবে ছিলেন সেই দলের ছাত্র সংগঠনের ছাত্র। তো এই যে রাশেদদের কথা বলতে গেলে শেষ করা যাবে না, বুঝছেন? তো এইগুলা তার ইতিহাস সে ভুলে যায়। সে এখন নিজেকে আপাতমস্তক ডে-ওয়ানের বিএনপি মনে করছে, ডে-ওয়ানের বিএনপি মনে করছে। 3 আগস্ট আপনি নামবেন, 3 আগস্ট 3 তারিখে তো সবাই নামছে। আপনার যে শোনেন 3 তারিখে আপনি সবাই আসিফ নামছে। মাহমুদকে জিজ্ঞেস করবেন যে প্রথম এক দফা ঘোষণা দেওয়ার জন্য আসিফ মাহমুদকে আমি প্রস্তাব দিয়েছি। হ্যাঁ, আপনি আপনার জাতিসংঘের সাথে যে সম্পর্ক তৈরি হয় আপনার সময় আমি পাঠিয়েছিলাম। আপনি আমাকে একটু আগে আপনি আমার অবদান সম্পর্কে জানতে গেলে বললে আপনি পাগল হয়ে যাবেন। আপনি আমাকে আপনি নাহিদকে জিজ্ঞেস করবেন। আপনি আমাকে শিষ্টাচার শিখালেন যে আপনার সময় কথা না বলতে, আপনি কেন কথা বলছেন তাহলে? না ঠিক আছে, আমি আপনার মতো তো ন্যূনতম শিষ্টাচার নেই। আপনি বলেন, আপনি আমার সময় কেন কথা বলেন তাহলে বলেন? আপনিও তো বলেছিলেন। না না না, আপনি তো থামাই না, আমি কথা বলিনি। আপনি থামাই দিয়েছেন, আমি থামাই আপনি এই যে এটা কিন্তু ভাই এটা আপনি খুবই থামাই দিয়েছেন, আমিও আমার থামাই দিয়েছি। উনি কিন্তু বারবার বলে যে আমার কথার ফ্লো নষ্ট হয়ে যায়।
উনি প্র্যাকটিক্যালি সে আপনি এটা বলেছিলেন ইয়া করে। আমিও থেমে গেছি না, এবার বলেন, শোনেন, continue যেটা করেন। বলছি যে উনি যেগুলো দাবি করছে আসিফকে, হ্যাঁ আসলেই এক দফার ঘোষকই রাশেদ খান, বুঝছেন? রাশেদ খানই নাহিদ ইসলামকে বলছে, বিভিন্ন সময় উনি বলে না, এই যে এরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ করতো কে, ওই যে গোলাম রব্বানী নুরুল হক নূরকে বলতো, এই তুমি তো আমার ছোট ভাই, এটা উনি এই রাশেদ খানও বারবার বলে, এই আসিফ আমার কর্মী ছিল, অমুক আমার কর্মী ছিল। এইভাবে সে বুঝায় যে আমার অভ্যুত্থানে সব এরা আমার বাচ্চা কাচ্চা, এবং আমাকে হচ্ছে সালাউদ্দিন আহমেদ ওহি দিতেন শিলং থেকে, আমি সেগুলা এখানে নাজিল করে আমি আমার অভ্যুত্থানটা চালাইছি। এই ক্রেডিটবাজি করে 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 আজকে তিনি একটা পদ পাইছেন, এবং এই পদ দিয়ে এখন যা না তা মিথ্যা প্রোপাগান্ডা সে কন্টিনিউয়াসলি চালায় যাচ্ছে। একটা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার কথাবার্তা যদি এরকম হয়, প্রধানমন্ত্রীর লেভেল বাংলাদেশের মানুষ এখন চায়ের স্টলে আলোচনা করে যে আমাদের এই প্রধানমন্ত্রীর লেভেলটা কোন দিকে। আচ্ছা, সাইফুল আরেকটা তাহলে- আরেকটা বিষয় আমি উল্লেখ করি, দেখেন আরেকটা আলোচনা এখন আসছে যে এক দফার ঘোষণা নিয়ে। এক দফার ঘোষক অনেকে হয়ে গেছে এখন। আমি দেখলাম যে সালাউদ্দিন আহমেদ একদিন বলতেছেন যে মানে তারেক রহমান সাহেব অনেক আগে এটা দিছেন 17 বা 18 তারিখে, তারপরে উনিও কোনোভাবে হয়তো শিলং থেকে রাশেদের মাধ্যমে পাঠাইছেন, এটা আমাদের মাধ্যমে হয়তো বা 3 তারিখে আমরা দিছি। তারপরে আনু মোহাম্মদ 2 তারিখে এরকম দ্রোহযাত্রার মধ্য দিয়ে দিছে। তারপরে সলিমুল্লাহ খানও এরকম বলছে। তারপরে বদরুদ্দিন উমর উনি তো আরও আগে থেকে বলতেছে। তো এই যে স্টেটমেন্টগুলো কালেকটিভলি আমিও দিছি, বুঝছেন? ঘটনা হচ্ছে বাংলাদেশের মানুষ 17 বছর ধরে, আপনার আমার মতো অনেক মানুষই এই এক দফার ঘোষণা দিয়ে আসছে যে শেখ হাসিনার পতন হইতে হবে। তারপরে সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে বিএনপির জায়গা থেকে আমি একটু শেষ করি, রাজনৈতিক দলগুলো আমি একটা বিরতিতে রাজনৈতিক যাবো। শেষ করেন, রাজনৈতিক দলগুলো কিন্তু বারবার বলছে যে এক দফার ঘোষণা, বিএনপির পতন হইতে হবে, সরি আওয়ামী লীগের পতন হইতে হবে, শেখ হাসিনার পতন হইতে হবে। কিন্তু আলটিমেটলি যে ছেলেটা নাহিদ ইসলাম ঘোষণা দিছে তার উপরই কিন্তু সবকিছু বর্তাইছে। তার ঘোষণা শুনেই সারা বাংলাদেশের মানুষ রাজপথে নামছে, তার ঘোষণা শুনেই এই শেখ হাসিনা এখন দিল্লিতে পলায়ন করে আছে। এবং আপনার সাথে আমার একটা টকশোতে মনে কথা হয়েছিল, সেখানে আপনিও বলছিলেন যে শেখ হাসিনা ফিরলে কাকে হত্যা করতে চাইবে, কাকে মারতে চাইবে, সেটা হচ্ছে নাহিদ ইসলাম। তো যে এখন যে আন্দোলন নিয়ে এত কারাকারি, এখন আমি তো- এটা বাদ এখন আমি এটা বাদ সঞ্চালক, দিয়ে সেজন্য- আসলে এই ইতিহাসগুলোকে বিকৃত করার সুযোগ নাই। আপনারা বর্তমানে, আমি যেটা বলতে যাচ্ছি, ওনাকে যেটা বলতে চাচ্ছি, বিএনপির ভাইদের বলছি, বর্তমানে যে সমস্যাগুলা, এই আন্দোলন নিয়ে মারামারি না করে, এই যে বিদ্যুৎ নাই, তেল নাই, এর দাম বেশি, ওটার দাম বেশি, এটা নিয়ে আলোচনাটা সাইফ হচ্ছে। মুস্তাফিজ